আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানে বাংলাদেশ এবং ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক বিবরণ দিন। প্রশ্নটি যদি আসে পরীক্ষায়, বিগত বেশ কয়েকবার এসেছিল, কিন্তু আবার যদি আসে তো কীভাবে লিখবো, তাই না? তো বিশেষ করে আমরা প্রথমে ভূমিকা আকারে লিখব যে পৃথিবীর সকল দেশের শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য একই, শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার পাশাপাশি মঙ্গল সাধন করা। এরকম আমরা ভূমিকা আকারে নিজেদের মতো লিখতে পারি, তাই না? ভূমিকাটা আমি এখন আর লিখে দিলাম না, এটা পারবো। এরপরে আমরা লিখব বাংলাদেশ ও যুক্তরাজ্য দুইটি রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক বিবরণ নিম্নে উপস্থাপন করা হলো। এবারে ছকের মাধ্যমে লিখলে ভালো হয়। ছকে প্রথমে ক্ষেত্রসমূহ, তো বাংলাদেশ, তারপরে যুক্তরাজ্য, তাই না? ক্ষেত্রসমূহ শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের 4টা স্তর, এই যে লক্ষ্য করি: প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। প্রাক প্রাথমিক যেটা কেজি স্কুলে পড়ানো হয়, তাই না? প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। অন্যদিকে এই যুক্তরাজ্যেও কিন্তু এরকম 4টি স্তর: প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। তবে মাধ্যমিকটায় ব্যাপক পার্থক্য রয়েছে, এই আসতেছি, আমরা আস্তে আস্তে আলোচনা করব। এবং শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়, তাই না? আচ্ছা, অন্যদিকে এই যুক্তরাজ্যে বা ইংল্যান্ডে 2টি কর্তৃপক্ষ রয়েছে শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য। একটি হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা কর্তৃপক্ষ, আরেকটি হচ্ছে স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণ করে, তাই না? কেন্দ্রীয় শিক্ষা কর্তৃপক্ষ এবং স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ দুইটা বিশেষ করে দুইটা সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা এই নিয়ন্ত্রিত হয় ইংল্যান্ডে। তো এবার আমরা আলোচনা করব শিক্ষানীতি ও আইন, শিক্ষা আইন এবং শিক্ষানীতি, তাই না? জাতীয় শিক্ষানীতি 2010 দ্বারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে প্রচলিত এবং এখনও শিক্ষা আইন তৈরি হয়নি। শিক্ষানীতি একটা আছে 2010 এর, কিন্তু শিক্ষা আইন এখনও তৈরি হয়নি, যার কারণে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে এই শিক্ষানীতি প্রণয়ন করে থাকে। অন্যদিকে যুক্তরাজ্যে বিশেষ করে 1944 সালের শিক্ষা আইন দ্বারা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত। 1944 সালে যে শিক্ষা আইন তৈরি হয়েছে সে 1944 সালে, তাই না? সেই আইন দ্বারা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত। যেমন এখানে 2টা ব্যবস্থা রয়েছে, এটা কেন্দ্রীয় শিক্ষা কর্তৃপক্ষ জাতীয় শিক্ষানীতি নির্ধারণ করেন। কেন্দ্রীয় শিক্ষা কর্তৃপক্ষ কী করে? জাতীয় শিক্ষানীতি নির্ধারণ করেন। এবং স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওই শিক্ষানীতি বাস্তবায়ন করেন, ঠিক আছে? স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের কাজ হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা কর্তৃপক্ষ কর্তৃক যে শিক্ষানীতি প্রণয়ন করেন সেটি বাস্তবায়ন করা সঠিকভাবে। এবার আসি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি এবং বেসরকারি উদ্যোগে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার প্রচলন রয়েছে, এই যুক্তরাজ্যেও রয়েছে, ওখানেও। এইটা পার্থক্য নাই। তাহলে বাংলাদেশ এবং যুক্তরাজ্য উভয় দেশেই। তো এইবার আসি পড়াশোনার বিষয়ে, তাই না? কোন দেশে কিভাবে প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত কিভাবে লেখাপড়ার ধরনগুলি লক্ষ্য করি। প্রথমে আসি প্রাক প্রাথমিক। প্রাক প্রাথমিকে বাংলাদেশে এই যে 4 থেকে 6 বছরের শিশুদেরকে প্রাক প্রাথমিকে পড়ানো হয় এবং এখানে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কেজি স্কুল রয়েছে এবং এটি ঐচ্ছিক। প্রাক প্রাথমিকে পড়ানোটা ঐচ্ছিক এবং বৈতনিক এবং অবৈতনিক উভয়ভাবে এখানে সুযোগ রয়েছে। যুক্তরাজ্যে তো সেম, তবে এইখানে যুক্তরাজ্যে একটি পার্থক্য রয়েছে বয়সের ক্ষেত্রে। বয়স হচ্ছে 3 থেকে 5 বছরের শিশুদেরকে জন্য এই ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে এই শিশুদেরকে প্রাক প্রাথমিকে পড়ানো হয়। এখানে ঐচ্ছিক, বৈতনিক, অবৈতনিক সিস্টেম রয়েছে এবং নার্সারি ও কেজি স্কুলে পড়ানো হয়। প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তাই না? লক্ষ্য সব জায়গায় প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের লক্ষ্য একই, সেটি হচ্ছে এই শিশুদেরকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা, তাই না? এরপরে এই অংশটি হচ্ছে যে প্রাথমিক, প্রাক প্রাথমিকের পরে প্রাথমিক, তাই না? প্রাথমিকে কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে। যেমন বাংলাদেশে প্রাথমিকে একটি স্তর, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং 5 বছর মেয়াদি, তাই না? 6 বছর থেকে 11 বছরের শিশুদের এই প্রাইমারিতে পড়ানো হয় বাংলাদেশের ক্ষেত্রে এবং এটি অবৈতনিক এবং বাধ্যতামূলক। অবৈতনিক এবং বাধ্যতামূলক বাংলাদেশের ক্ষেত্রে এই বিশেষ করে প্রাথমিক শিক্ষা। এবং প্রাথমিক শিক্ষায় বাংলাদেশে কী কী পড়ানো হয়? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, খেলাধুলা, ধর্ম, নৈতিক শিক্ষা বিষয়ে এই বাংলাদেশে লেখাপড়া করানো হয়। কিন্তু ইংল্যান্ডে আবার 2টা স্তর,
প্রাইমারিতে। প্রাথমিকে দুইটা স্তর, একটা হচ্ছে প্রথম স্তর যাকে বলে প্রাইমারি ইনফান্ট স্তর, যেখানে 5 থেকে 7 বছর বয়সী শিশু লেখাপড়া করবে। এখানে গান, ড্রয়িং, শরীরচর্চার মাধ্যমে আনন্দদায়ক শিক্ষাদান করানো হয়, আর দ্বিতীয় স্তর হচ্ছে প্রাইমারি জুনিয়র স্তর, একটা হচ্ছে ইনফান্ট আর একটা হচ্ছে জুনিয়র, মনে রাখতে হবে। এবং এখানে 7 থেকে 11 বছরের শিশুদের জন্য, 7 থেকে 11 বছর প্লাস পর্যন্ত আর কি, এই শিশুদেরকে এই জুনিয়র স্তরে পড়ানো হয়। এবং জুনিয়র স্তরে বিশেষ করে কি পড়ানো হয়, এখানে ইংরেজি, গণিত, ড্রয়িং, মডেলিং, নাটক, সঙ্গীত, ভূগোল, ধর্মীয় জ্ঞান বা ধর্মীয় শিক্ষা, খেলাধুলা এই স্তরে শেখানো হয়, তাই না? এখানে কিন্তু যে মডেলিং, নাটক, সঙ্গীত এগুলি কিন্তু আছে, কিন্তু ড্রয়িং বাংলাদেশে আবার প্রাথমিকে এগুলি নাই। বাংলাদেশে আছে কি ওই বাংলা, ইংরেজি, গণিত বা মানে পড়ালেখায় চলে গেছে সরাসরি। আর এখানে আনন্দের মাধ্যমে শিক্ষাদান করছে ইংল্যান্ডে, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে প্রাথমিক লেভেলের, বিশেষ করে প্রাথমিক লেভেলের বিস্তারিত আরও বইতে আছে, আমি এখানে সংক্ষেপে মেন বিষয়টুকু আলোচনা করেছি। তো এবার আসি প্রাথমিক শিক্ষার লক্ষ্য। প্রাথমিক শিক্ষার লক্ষ্য, বাংলাদেশের যে শিক্ষার লক্ষ্য সেটা হচ্ছে শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও মানবিক সাধনের মাধ্যমে, বিকাশ সাধনের মাধ্যমে গড়ে তোলা। অন্যদিকে এই যুক্তরাজ্যে বা ইংল্যান্ডে শিশুদের বিশেষ করে প্রাথমিক শিক্ষার লক্ষ্য হচ্ছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মৌলিক এবং জীবনমুখী শিক্ষা শিক্ষিত করা। এই যে জাপানে এবং ইংল্যান্ডে দুই জায়গায় কিন্তু মৌলিক ও জীবনমুখী শিক্ষায় শিক্ষিত করা একটু প্রধান লক্ষ্য প্রাথমিক থেকেই, তাই না? এরপরে আসি মাধ্যমিক স্তর। বাংলাদেশে এই 3 স্তর বিশিষ্ট মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। যেমন নিম্ন মাধ্যমিক, সেখানে এই 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করানো হয়। মাধ্যমিক যেখানে 9ম থেকে 10ম, এবং উচ্চ মাধ্যমিক যেখানে একাদশ, দ্বাদশ, 1100 এবং 1200, তাই না? এবং বাংলাদেশের শিক্ষার মাধ্যম হচ্ছে বাংলা। কিছু কিছু ক্ষেত্রে আবার ইংরেজি মাধ্যমে পড়ানো হয়, যেমন ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে। এবার আসি ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে বিভিন্ন ধরনের এই মাধ্যমিক স্কুল রয়েছে, বিভিন্ন ধরনের। যেমন কান্ট্রি কম্প্রিহেন্সিভ স্কুল, ঠিক আছে? কান্ট্রি কম্প্রিহেন্সিভ স্কুল, এইখানে 70% ছেলেমেয়েরা লেখাপড়া করে, সাধারণ লেখাপড়া। এরপরে গ্রামার স্কুল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এগুলি পরিচালনা করে, গ্রামার স্কুল। এরপরে আসি মডার্ন স্কুল, এটি মূলত পরীক্ষণ বিদ্যালয় এবং 9 সদস্য বিশিষ্ট বাছনিক পরীক্ষা দ্বারা উত্তীর্ণ হলে এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় এই মডার্ন স্কুলে। এবং টেকনিক্যাল স্কুল, এখানেও কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা হয় টেকনিক্যাল স্কুলে। টেকনিক্যাল স্কুলের পড়াশোনার ক্ষেত্রেও 9 সদস্য বিশিষ্ট বাছনিক পরীক্ষা দ্বারা উত্তীর্ণ হলে এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। তাহলে যুক্তরাজ্যে কিন্তু 4টা স্টেজ, একটা হচ্ছে কান্ট্রি কম্প্রিহেন্সিভ স্কুল, গ্রামার স্কুল, মডার্ন স্কুল অ্যান্ড টেকনিক্যাল স্কুল। আচ্ছা, এবার আসি এই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। বাংলাদেশে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ রয়েছে, বিভিন্ন টেকনিক্যাল স্কুল বা পলিটেকনিক ইনস্টিটিউটের মাধ্যমে পড়ানো হয়, তাই না? এবং এখানেও তাই, যুক্তরাজ্যেও এর পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষার সুযোগ রয়েছে। এবার আসি শিক্ষাক্রম। কেন্দ্রীয়ভাবে জাতীয় শিক্ষাক্রম এনসিটিবি কর্তৃক বাংলাদেশে প্রণয়ন করে থাকে। শিক্ষাক্রম এখানে শিক্ষকদের দ্বারা প্রণয়ন করা হয়। শিক্ষাক্রম পাঠ্যসূচি শিক্ষকেরাই তৈরি করে। শিশুদের অংশগ্রহণ, তাই না? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিশুদের অংশগ্রহণ খুবই সীমিত। যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিশুদের নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে কেন বললাম, বাংলাদেশে যেমন এই যে বিদেশে যেমন সিলেবাসের মধ্যেই নাটক, ড্রয়িং, মডেলিং, সঙ্গীত এগুলি রয়েছে, হাতের কাজ, কিন্তু বাংলাদেশে তো শিক্ষাক্রমের মধ্যে এগুলি সুযোগ কম। সেজন্য বলা হয়েছে যে বাংলাদেশের শিক্ষাক্রমে শিশুদের অংশগ্রহণের সুযোগ সীমিত। আর ইংল্যান্ড। তো এরপরে আসি এই যে উচ্চশিক্ষা, ভর্তি পরীক্ষায়, উচ্চশিক্ষার আগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, তাই না? তো বাংলাদেশে জাতীয়, স্থানীয়, বেসরকারি, সরকারি বিভিন্ন ভর্তি পরীক্ষা মাধ্যমে ভর্তি করা হয় এবং বিভিন্ন রকমের ভর্তি পরীক্ষা হয়। ইংল্যান্ডেও তাই, জাতীয়, স্থানীয়, সরকারি, বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হয় এবং ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়, তাই না? এবার আসি উচ্চশিক্ষার স্তর। বাংলাদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই যে 4 বছর মেয়াদী স্নাতক আছে, মানে অনার্স যাকে বলা হয়, তারপরে 1-2 বছরের স্নাতকোত্তর আছে, মাস্টার্স, তাই না? তারপরে এমফিল, পিএইচডি আছে,
কলা এবং এই যে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা, বিভিন্ন গ্রুপের যে বিষয়গুলি অনার্স পড়ানো হয় সেখানে। ইঞ্জিনিয়ারিংয়ের পড়ার সুযোগ আছে, কৃষি ভেটেরিনারি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। ইংল্যান্ডে লক্ষ্য করি, এখানে 3 বছর অথবা 4 বছর মেয়াদী স্নাতক আছে, অনার্স আছে, বা 1-2 বছরের আবার এখানে স্নাতকোত্তর আছে, মাস্টার্স আছে, এমফিল পিএইচডি আছে বাংলাদেশের মতো। এবং কলা, ব্যবসা শিক্ষা, মানবিক, এর পাশাপাশি কলা, ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান, এর পাশাপাশি সঙ্গীত, নাটক, যোগাযোগ, ডিজাইন সহ বিভিন্ন পেশাগত কোর্স ইংল্যান্ডে রয়েছে। ঠিক আছে? এবং ইঞ্জিনিয়ারিং, কৃষি ভেটেরিনারি এগুলোও কিন্তু ইংল্যান্ডে রয়েছে। আচ্ছা, এবার আসি সবার শেষে মূল্যায়ন পদ্ধতি। মূল্যায়ন পদ্ধতি বাংলাদেশে যে পিইসি মানে প্রাইমারি শেষে নেওয়া হয়, জেএসসি, এসএসসি, এইচএসসি এই ইত্যাদি পাবলিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অন্যদিকে ইংল্যান্ডে 2টি পরীক্ষা, মাধ্যমিক শেষে 2টা পরীক্ষা নেওয়া হয়। একটি হচ্ছে সার্টিফিকেট অফ সেকেন্ড ইয়ারি, যাকে বলে সিএসই, আরটি হচ্ছে জেনারেল সার্টিফিকেট অফ এডুকেশন, জিএসই। সিএসই, জিএসই অর্থাৎ সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন আর জেনারেল সার্টিফিকেট অফ এডুকেশন, এই দুটো পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয় এই শিক্ষার্থীদেরকে। এবং আরও বিভিন্ন বিষয় আমরা উপস্থাপন করতে পারি। শিক্ষকদের বেতন ও মর্যাদার ক্ষেত্রে শিক্ষকদের বেতন ও মর্যাদা যথেষ্ট নয় বাংলাদেশে, কিন্তু ইংল্যান্ডে শিক্ষকদের বেতন ও মর্যাদা অনেক বেশি, ইংল্যান্ড সহ বিভিন্ন উন্নত দেশে, তাই না? যাই হোক, এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। পরিশেষে বলতে পারি, বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতির উদ্দেশ্য একই হলেও পদ্ধতি কার্যক্রমের ভিন্নতা রয়েছে, যা উপরে বিশেষ করে যুক্তরাজ্য এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তুলনামূলক বিশ্লেষণ করা হলো। এইভাবে আমরা লাস্টে আবার একটু লিখে দিতে পারি। তো এইভাবে ইনশাল্লাহ লিখলে ফুল মার্কস পাবো ইনশাল্লাহ। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।